আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা ক্লাস 11-এ কেমিস্ট্রি সাবজেক্টে যে ইউনিটটা পড়ব সেটি হলো অ্যাটমিক স্ট্রাকচার, অর্থাৎ পরমাণুর গঠন। এই চ্যাপ্টারের মধ্যে বা এই ইউনিটটার মধ্যে যে বিষয়গুলো তোমরা আগে পড়েছো সেগুলো হলো ডিসকভারি অফ ক্যাথোড রেজ অ্যান্ড ইটস প্রপার্টি, ডিসকভারি অফ অ্যানোড রেজ অ্যান্ড ইটস প্রপার্টি, ডিসকভারি অফ নিউট্রনস অ্যান্ড ইটস প্রপার্টি এবং রাদারফোর্ড অ্যাটমিক মডেল, ড্রব্যাক অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল অনুযায়ী আমরা যেটা জানি যে পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন ব্যাসার্ধের সমকেন্দ্রিক সার্কুলার পাতে বৃত্তাকার পথে রিভলভ করে। এখন অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অনুযায়ী যখন কোনো একটা চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে আরেকটা চার্জ পার্টিকেল সার্টেন ভেলোসিটি নিয়ে অ্যাক্সেলারেটেড অবস্থায় থাকবে, সেক্ষেত্রে এই পার্টিকেলটা রিভলভ করার সাথে সাথে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে থাকবে এবং সেক্ষেত্রে তাহলে ইলেকট্রনটার গ্র্যাজুয়ালি লুজ করবে এনার্জি, অ্যাজ ওয়েল অ্যাজ গ্র্যাজুয়ালি এর ভেলোসিটিটা ডিক্রিজ করবে এবং অ্যাট এ টাইম একটা সময় ইলেকট্রনটা যে সার্কুলার পাথটাতে আর রেডিয়াসের পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে রিভলভ করছে, সেই রেডিয়াসটাও গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে এবং এর ফলে ইলেকট্রনটা অ্যাট এ টাইম স্পাইরাল পথে এসে নিউক্লিয়াসের উপর পড়বে। অর্থাৎ এখান থেকে বলা যায় যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী অ্যাটমের যে স্ট্রাকচারটা, পরমাণুর যে গঠনটা, সেটা কিন্তু স্টেবল হচ্ছে না, অর্থাৎ স্থায়ী হচ্ছে না। এটা ড্রব্যাক অফ রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। দ্বিতীয়ত যে ড্রব্যাকটা সেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা যখন আর রেডিয়াসের সার্কুলার অরবিটে যখন রিভলভ করছে, তাহলে সেক্ষেত্রে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করার দরুন আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, কিন্তু আমরা হাইড্রোজেন বা অন্যান্য কোনো অ্যাটমের ক্ষেত্রে আমরা লাইন স্পেকট্রাম ও ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা পেয়ে থাকি। সুতরাং এটাও কিন্তু রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, সেই অ্যাটমিক মডেলের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না, এটাও একটা ড্রব্যাক। তৃতীয়ত রাদারফোর্ডের অ্যাটমিক মডেল হতে আমরা যে বিষয়গুলো জানতে পারি না সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন রেডিয়াসের সমকেন্দ্রিক বৃত্তাকার পথে রিভলভ করে, সেক্ষেত্রে ওই কক্ষপথের রেডিয়াস সম্পর্কে, ইলেকট্রনটার ভেলোসিটি সম্পর্কে, অর্থাৎ দ্যাট ইজ ভেলোসিটি অফ ইলেকট্রন, এবং এনার্জি অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের এনার্জি বা যে অরবিটটা আছে সে অরবিটটার এনার্জি সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না। সুতরাং এগুলো হলো ড্রব্যাক অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। আমরা এখন যে অ্যাটমিক মডেলটা আমরা পড়তে যাবো এরপরে, সেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল ও রাদারফোর্ড বোর অ্যাটমিক মডেল। এখন বিজ্ঞানী নিলস বোর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে কাজে লাগিয়ে, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি আছে সেটাকে কাজে লাগিয়ে উনি রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে উনি সংশোধন করেন। এখন এই প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি আছে তার কি কি অ্যাজাম্পশন ছিল সেইগুলো একটু দেখে নেব। কি বলা হচ্ছে না, প্রথমেই যেটা বলা হচ্ছে, দ্য রেডিয়েন্ট এনার্জি is emitted or absorbed discontinuously in the form of small discrete packets of energy called a quantum। এখন কথা হচ্ছে
কোনো বস্তু দ্বারা যে শক্তির শোষণ বা বিকিরণ সেটা কখনোই নিরবিচ্ছিন্ন আকারে ঘটবে না। অর্থাৎ শক্তির শোষণ বা বিকিরণটা সর্বদা একটা নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি পূর্ণ সংখ্যার সরল গুণিতকে ঘটে এবং সে নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তিটাকে আমরা কোয়ান্টাম বলে থাকি। ইন কেস অফ লাইটের ক্ষেত্রে আমরা এটাকে ফোটন বলে থাকি। তাহলে এখন রেডিয়েন্ট এনার্জিটা, অর্থাৎ যে এনার্জিটা এমিট করছে অথবা অ্যাবজর্ব করছে, তাহলে সেটা কেমন ভাবে হচ্ছে? ডিসকন্টিনিউয়াসলি, অর্থাৎ ইন দ্য ফর্ম অফ স্মল ডিসক্রিট প্যাকেটস অফ এনার্জি। এই ফর্মেতে এনার্জিটা অ্যাবজর্ব হচ্ছে অথবা এমিট হচ্ছে, সেটাকে আমরা বলে দিচ্ছি কোয়ান্টাম। এবং লাইটের ক্ষেত্রে ফোটন বলছি। দ্বিতীয়ত যে কি বলা হচ্ছে না, দ্য এনার্জি অফ কোয়ান্টাম ইজ প্রপোর্শনাল টু ইটস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে পরিমাণ শক্তিটা কোয়ান্টামের মধ্যে নিহিত থাকছে, তাহলে সেই শক্তিটা কার সাথে সমানুপাতিক? তরঙ্গের যে ফ্রিকোয়েন্সি আছে সেই কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। ই প্রপোর্শনাল টু মিউ, অর্থাৎ ই ইকুয়াল টু এইচ মিউ। এখানে এইচটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালুটা আমরা যদি বলি তাহলে এইচ ইকুয়াল টু 6.627 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, আমরা এটা বলে থাকি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তৃতীয়ত যেটা বলা হচ্ছে যে দ্য এনার্জি যেটা আমরা এমিটেড করছি আর অ্যাবজর্ব করছে, সেটা সর্বদা একটা নির্দিষ্ট এবং স্বল্প পরিমাণ শক্তির কিরকম হচ্ছে, সেটা পূর্ণ সংখ্যার একটা সরল গুণিতক। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, ই প্রপোর্শনাল টু, অর্থাৎ ই ইকুয়াল টু এন এইচ মিউ, যেখানে এনটা একটা ইন্টিজার নাম্বার। তাহলে এই স্বল্প পরিমাণ শক্তিটাকে আমরা এইচ মিউ ধরলাম, তার পূর্ণ সংখ্যা সরল গুণিতকে সর্বদা এনার্জিটা অ্যাবসর্ব করবে অথবা এমিট করবে, এই জিনিসটা বলা হচ্ছে। এটা গেল প্ল্যাঙ্ক কোয়ান্টাম যে থিওরি আছে তার অ্যাজাম্পশন গুলো। এরপরে তাহলে প্ল্যাঙ্কের এই তত্ত্বতে আমরা দেখতে পাচ্ছি যে লাইটে কোন ধরনের নেচারটাকে এখানে ধরা হয়েছে? পার্টিকেল নেচারটাকে। লাইট দু ধরনের নেচার শো করে, একটা পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার। সুতরাং এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা ধরে নিয়ে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করেন এবং উনি কতগুলো তত্ত্ব দেন যেটাকে আমরা বলে থাকি পস্টুলেটস অফ বোর থিওরি। সেই পস্টুলেটস অফ বোর থিওরিটা আমরা দেখে নেব কি কি পস্টুলেটস গুলো আছে। প্রথমে এই যে পস্টুলেটসটা আছে, the electrons continue revolving in their respective orbits, অর্থাৎ ইলেকট্রনগুলো কন্টিনিউয়াস রিভলভ করবে তাদের যে করেসপন্ডিং অথবা রেসপেক্টিভ যে অরবিটস গুলোতে আছে উইদাউট লুজিং কোন রকম এনার্জি কি ছাড়া, অর্থাৎ এনার্জি গেন ছাড়া অথবা লুজ ছাড়া। কোন রকম এক্ষেত্রে এনার্জি গেনও করবে না এবং লুজও করবে না। Thus each orbit is associated with a defined energy, অর্থাৎ প্রত্যেকটা অরবিটই ক্ষেত্রে তাদের এনার্জিটা একটা নির্দিষ্ট থাকবে। সেই জন্য এক্ষেত্রে এই ধরনের অরবিট গুলোকে আমরা বলে থাকি স্টেশনারি অরবিট, এবং ইট ইজ অলসো কল এনার্জি লেভেল। এটাকে আমরা মুখ্য শক্তি স্তরও বলতে পারি, এবং অরবিট গুলোকে আমরা স্টেশনারি অরবিট, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো রিভলভ করতে থাকবে একটা রেসপেক্টিভ সার্কুলার অরবিটে, সেক্ষেত্রে কোনো রকম এনার্জি গেনও করবে না, এনার্জি লুজও করবে না, আমরা আগে যেটা দেখছিলাম। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী সেক্ষেত্রে কোনো রকম এনার্জি লুজও করবে না এবং গেনও করবে না। তাহলে সেক্ষেত্রে ওই পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা যখন আমার সার্কুলার অরবিটে, রেসপেক্টিভ সার্কুলার অরবিটে যখন রিভলভ করবে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটা
ফিক্সড না থাকলেও কিন্তু তার এনার্জিটা ফিক্সড, অর্থাৎ তার এনার্জির কোনো চেঞ্জ হয় না। সেই জন্য এই ধরনের অরবিটগুলোকে আমরা বলছি স্টেশনারি অরবিট, এবং এটাকে আমরা এনার্জি লেভেলসও বলতে পারি কক্ষপথগুলোকে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে, দ্য ইলেকট্রনস ক্যান মুভ, ইলেকট্রনগুলো মুভ করতে পারে ইন অনলি দোজ সার্কুলার অরবিট, সেই সমস্ত সার্কুলার অরবিটগুলোতে, সেই সমস্ত বৃত্তাকার কক্ষগুলোতে, হোয়ার দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কৌণিক ভরবেগটা ইজ এ ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π, অর্থাৎ h/2π এর পূর্ণ সংখ্যার কি হবে, সরল গুণিতক। এটাকে আমরা কোয়ান্টাইজড অবস্থা বলে থাকি। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হচ্ছে, mvr ইকুয়াল টু n/h/2π, h/2π এর পূর্ণ সংখ্যার কি হবে, সরল গুণিতক হবে। তার মানে হচ্ছে তাহলে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে, যে ক্ষেত্রে কি হবে না, ইলেকট্রনটার কৌণিক ভরবেগটা h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক হবে। এখন এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিভাবে আসছে সেই জিনিসটা আমরা যদি দেখি, তাহলে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা রিভলভ করে, অর্থাৎ ইলেকট্রনটা আমার যখন রিভলভ করবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই রেডিয়াসটা পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস থেকে সার্কুলার অরবিট পর্যন্ত রেডিয়াসটা আমরা r ধরলাম, এবং ইলেকট্রনটার ভেলোসিটি আমরা v ধরলাম। তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম L ভেক্টর ইকুয়াল টু r ভেক্টর ইনটু p ভেক্টর। পিটা হচ্ছে একটা মোমেন্টাম, যেটাকে আমরা লিনিয়ার মোমেন্টাম। তাহলে r ভেক্টর ইনটু, তাহলে আমরা এখানে p ভেক্টরের জায়গায় আমরা কি বসবে, mv sin থিটা। mটা কি না, মাস অফ ইলেকট্রন, ভিটা ভেলোসিটি, এবং সাইন থিটা অর্থাৎ এদের পরস্পরের মধ্যে যে অ্যাঙ্গেলটা। আমরা যদি অ্যাঙ্গেলটা যদি দেখি, তাহলে সেই অ্যাঙ্গেলটা আমার কত হবে না, অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি ইকুয়াল টু r ইনটু mv সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি এর জায়গায় 1 বসে যাবে, তাহলে 1 বসে গেলে তাহলে আমরা পেয়ে যাব mvr, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম। সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে না, h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক হবে। এবং উনি যে তৃতীয়ত যেটা বলেছেন, যে এনার্জিটা গেইন অথবা লুজ কখন হবে না, যখন ইলেকট্রনটা জাম্প করবে ফ্রম লোয়ার এনার্জি স্টেশনারি অরবিট থেকে টু হায়ার এনার্জি স্টেশনারি অরবিট, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি কি হবে, সেক্ষেত্রে তার শোষণ হবে। এবং যখন হায়ার এনার্জি স্টেশনারি অরবিট থেকে লোয়ার এনার্জি স্টেশনারি অরবিটে যখন ইলেকট্রনটা নামবে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট করবে। অর্থাৎ এনার্জির যে রেডিয়েশন এবং এনার্জির যে অ্যাবজর্পশন তখনই সম্ভব যখন ইলেকট্রনটা ট্রান্সমিশন হবে ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি লেভেল, অথবা আমার কি হতে পারে না, হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলেও ইলেকট্রনটা নামতে পারে। এই 4 পোস্টুলেটসের ওপর আমরা নির্ভর করে আমরা এর পরের দিন যে জিনিসগুলো দেখব, সেটা হচ্ছে ইলেকট্রনের আমরা কি কি নির্ণয় করা শিখব, ভেলোসিটি, সার্কুলার অরবিটের রেডিয়াস বা ইলেকট্রনটা যে কক্ষপথে থাকে তার রেডিয়াস নির্ণয় করা শিখব। এবং আমরা আরেকটা জিনিস যেটা শিখব, সেটা হচ্ছে যে ইলেকট্রনটা যে কক্ষপথে থাকে তার এনার্জি নির্ণয় করা শিখব। এখন আমরা একটা জিনিস আজকে আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরতে থাকে, তখন আমরা দেখব দু ধরনের ফোর্স কিন্তু ক্রিয়া করে। সেই জায়গাটায় আসবো। পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, তখন আমরা যে জিনিসটা দেখব, সেটা হচ্ছে যে দু ধরনের আমার ফোর্স কিন্তু ক্রিয়া করে। এখন প্রথমত ইলেকট্রনটা আমরা জানি নেগেটিভলি চার্জড এবং নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ, এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন ক্রিয়া করবে। এছাড়াও এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশনের জন্য এটা প্রোভাইডস করবে এক ধরনের ফোর্স, যেটাকে আমরা বলে থাকি যে সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ যার জন্য ইলেকট্রনটা কি করবে না, টেন্ডস টু মেক ইটস অ্যাওয়ে ফ্রম ইটস অরবিট, অর্থাৎ অরবিট থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। আমরা এই দু ধরনের ফোর্সটা
কি হবে, সমান হবে একটা স্টেবল সার্কুলার মোশনের ক্ষেত্রে ইলেকট্রনটার জন্য দু ধরনের ফোর্সটাকে কি হতে হবে, সমান হতে হবে। এখন কথা হচ্ছে আমরা এই যে বোরস থিওরিটা পড়ছি, অর্থাৎ এই বোরস থিওরিটা কেবলমাত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য না, হাইড্রোজেন অ্যাটম ওর হাইড্রোজেন লাইক স্পিসিসের ক্ষেত্রে আমরা প্রযোজ্য। সুতরাং এক্ষেত্রে আমরা এমন একটা অ্যাটম নিয়েছি যার অ্যাটমিক নাম্বার আমি ধরে নিলাম কত, জেড। অ্যাটমিক নাম্বারটা আমরা ধরে নিলাম জেড। তাহলে নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে, জেড নাম্বার অফ প্রোটন আছে। আমরা জানি অ্যাটমিক নাম্বার থেকে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটা আমরা খুব সহজেই বলে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াসের যদি চার্জটা হয় তাহলে কত হবে, জেড ই। নিউক্লিয়াসের যে চার্জ জেড ই, কারণ আমরা জানি একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ সমান কিন্তু পরস্পর কি না বিপরীত সাইনযুক্ত, অর্থাৎ অপোজিট সাইনযুক্ত। তাহলে নিউক্লিয়াসের যে চার্জটা জেডি এবং ইলেকট্রনের চার্জটা আমরা দেখতে পাচ্ছি ই। সুতরাং এক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন যেটা দাঁড়াবে সেটা আমরা যদি দেখি ফোর্স দ্যাট ইএল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইকুয়াল টু, আমরা কুলম্বের ফোর্স থেকে আমরা যে কুলম্বের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পারি। তাহলে এফ ইএল ইকুয়াল টু, তাহলে 1/4 এপসাইলন নট কি হবে, এবারে জেড ই ইন্টু ই বাই, এবারে কথা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনটা যে সার্কুলার অরবিটে রিভলভ করছে তার যে রেডিয়াস, তাহলে বাই আর তার স্কোয়ার টার্ম করলে আমার যেটা দাঁড়াচ্ছে, তাহলে কি পাবো, 1/4 এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার বাই কত হবে, আর স্কোয়ার। এবারে কথা হচ্ছে আমরা কে ইকুয়াল টু কি বলছি, 1/4 এপসাইলন নট। এটাকে কি বলে, পারমিটিভিটি কনস্ট্যান্ট। এর এসআই ইউনিটে ভ্যালু কত না, এসআই ইউনিটে আমরা যদি ভ্যালু দেখি তাহলে 9 × 10⁹ জুল মিটার কুলম টু দি পাওয়ার -2। এপসাইলন নটটা কি, অ্যাবসলিউট পারমিটিভিটি কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা যদি কে বসিয়ে দিই তাহলে এফ ই এল ইকুয়াল টু কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে কথা হচ্ছে এখন যে সেন্ট্রিপিটাল ফোর্সটা ক্রিয়া করে সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা এবারে আমরা দেখব, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে এফসি ইকুয়াল টু কি হবে না, এফসি ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ফর স্টেবল সার্কুলার মোশনের জন্য এই দুটো ফোর্স পরস্পরের সাথে সমান হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এফ ইলেকট্রোস্ট্যাটিক, এটাকে আমরা সেন্ট্রিফুগাল ফোর্সও বলা যেতে পারে, ইকুয়াল টু এফ সি। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। এখন এই আর আর যদি ক্রস হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে কে জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম বি স্কোয়ার পাবো। তাহলে এখন স্টেবল সার্কুলার মোশনের জন্য আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন এবং সেন্ট্রিপিটাল ফোর্স এই দুটো কি পরস্পরের সাথে কি হতে হয়, সমান হতে হয়। তাহলে এইখান পর্যন্ত আরেকটা জিনিস হচ্ছে এখানে যে সিজিএস ইউনিটে কে এর ভ্যালুটা কত হয় না, সিজিএস ইউনিটে কে এর ভ্যালু হয়ে যায় 1। সেটাও আমরা বসিয়ে আমরা সিজিএস ইউনিটে আমরা ক্যালকুলেশন গুলো করতে পারবো। আমরা এর পরের দিনে তাহলে আমরা যে ক্যালকুলেশন গুলো শিখবো সেটা হচ্ছে যে এনার্জি অফ সার্কুলার অরবিট, যে অরবিটটাতে ইলেকট্রনটা আছে, আর রেডিয়াস অফ সার্কুলার অরবিট, যে অরবিটটাতে ইলেকট্রন থাকে, এবং ভেলোসিটি অফ ইলেকট্রন, এগুলো আমরা নির্ণয় করা শিখবো।